শ্বাসকষ্ট, ব্যথা, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক পর্যায়ে অচেতন হয়ে ঘরেই পড়ে রইল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই সহযোগিতা চাওয়ার জন্য বারবার করে নিজের ফোন খুঁজতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আমি তো আমার ফোনটাকে কাছে নিয়ে ঘুমিয়েছিলাম, অথচ আমার ফোনটা এখানে নেই এখনও, কোথাও আমি কিছুই বুঝতে পারছি না, আমাদের কাজের মাসিটাকেও কোথাও দেখতে পাচ্ছি না, তার থেকে বড় কথা দরজাটাকে লাগিয়ে রেখেছে, কেউ আমার কথা শুনতে পারছো? মাসি তুমি আছো তো? অন্যদিকে নীরু বলতে থাকে বাহিরে দাঁড়িয়ে যে মাসি ঠিকই আছে, কিন্তু তার শর্ত মাসি তোর কোনো কাজেই দিবে না, কারণ মাসি তো তোর বিপদে কোনো মতে এগিয়ে আসবে না, মাসি তো নিজেই গায়ে পড়ে তোর এই বিপদটা বাড়িয়েছে, তাহলে মাসি কেন তোর বিপদটা কমাতে যাবে বলতো? রাই দিবে। অন্যদিকে রাই যখন দরজা ধাক্কাতে থাকে, শ্বাসকষ্ট যন্ত্রণায় কাতরাতে থাকে, রাই বলতে থাকে যে না, যে করে হোক না কেন আমাকে এই সিচুয়েশনে সার্ভাইভ করতে হবে, নয়তো বা কোনো মতে আমি আমার সন্তানকে বাঁচাতে পারবো না। যতদূর মনে হচ্ছে যে এটা কোনো বিষাক্ত গ্যাস, যার ফলে কিনা আমার এতটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবার যদি আমি দম বন্ধ হয়ে মরে যাই তাহলে আমার এই গর্ভের সন্তানটাও তো মরে যাবে না, আমাকে কোনো না কোনোভাবে এই সিচুয়েশনের সাথে ফাইট করতে হবে, কিন্তু কী করে? ঠাকুর তুমি প্লিজ আমার সহায় হও ঠাকুর, আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমি কী করব? আমার ভেতরে তো গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, আমি কোনো মতেই এই জিনিসটা সহ্য করতে পারছি না। অন্যদিকে রাই যখন ওয়াশরুমে গিয়ে নিজে মুখ হাত ধুতে থাকে, তা সত্ত্বেও যখন রাইয়ের এই শ্বাসকষ্টটা কোনো মতে দূর না হয়, এক পর্যায়ে আর টিকতে না পেরে রাই যখন অচেতন অবস্থায় রুমেই পড়ে থাকে, ঠিক সেই মুহূর্তে নীরু বলতে থাকে যে অনেকটাক্ষণ হয়ে গেছে, রাই দিদিভাইয়ের পক্ষ থেকে কোনোরকম কোনো সারা শব্দ নেই, তাহলে কি আমার কাজটা হয়ে গিয়েছে ইতিমধ্যে? রাই দিদিভাই কি তাহলে ঈশ্বরের কাছে চলে গিয়েছে? একবার কি খুলে দেখবো? অন্যদিকে নীলাঞ্জনা যখন নিজে মাস্ক পরে সেই দরজাটা খুলে দেখে যে রাই অচেতন অবস্থায় পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা সেখান থেকে সেই গ্যাসের মেশিনটাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, এবং অফিস থেকে অনির্বাণ ফেরার পর যখন গোটা বাড়ির দরজা থেকে শুরু করে সব কিছু খোলা দেখে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, বাড়ির দরজাটা খোলা, তার থেকে বড় কথা বাড়িতে কাউকে তো দেখতেও পাচ্ছি না, সকলে কোথায় চলে গেল? অন্যদিকে বাড়ি ফেরা মাত্রই অনির্বাণ যখন রাইয়ের রুমে ঢুকে রাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে, ঠিক সেই মুহূর্তে রাইকে দেখে অনির্বাণ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে রাই, রাই তোমার কী হয়েছে? রাই তুমি কথা বলছো না কেন? রাই, রাই তুমি অচেতন হয়ে পড়ে আছো কেন? রাই তুমি কথা বলছো না কেন? রাই তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? রাই তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অন্যদিকে যখন কোনো মতে রাইয়ের পক্ষ থেকে কোনো রকম কোনো সারা শব্দ না পায় অনির্বাণ, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ এক মুহূর্তে অপেক্ষা না করে রাইকে নিয়ে যখন হসপিটালে ছুটে যায়, তাৎক্ষণিকই হসপিটালের লোকেরা রাইকে অবজার্ভ করা মাত্র ডক্টর কনফার্ম করে যে ওনার শরীরের মধ্যে বিষাক্ত কিছু ঢুকে গিয়েছে, যার ফলে কিনা ওনার শ্বাসকষ্ট হয়েছে, এবং শ্বাসকষ্টের কারণেই ওনার এরকম অচেতন অবস্থায় পড়ে আছে, ওনাকে ইমিডিয়েটলি অক্সিজেন দিতে হবে, নয়তো ওনাকে বাঁচানো যাবে না, উনি এখনও পর্যন্ত জীবিত আছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে জীবিত আছে মানে? তার মানে আপনি কী বলার চেষ্টা করছেন বলুন তো? ও এমনি এমনি অজ্ঞান হয়ে পড়েনি। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে আপাতত তো আমাদের এটাই মনে হচ্ছে যে ওনার ভিতরে হয়তো বা বিষাক্ত কোনো গ্যাস ঢুকেছে, যার ফলে কিনা ওনার শ্বাসরোধ হয়ে গিয়েছে, এবং তাতেই উনি অচেতন অবস্থায় পড়েছিল। কিন্তু এতক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকা একটা গর্ভবতী মানুষের জন্য কোনো মতেই সেফ না, এবং সেটাই আমাদেরকে দেখতে হবে যে আদৌ ওনার সন্তানটা পেটের ভেতরে সুস্থ সবলভাবে আছে কিনা। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।